হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এই নবম শ্রেণীর যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি যে কবিতাটি রয়েছে, ওই কবিতাটা কিন্তু পাটে পাটে দেওয়া শুরু করেছি। এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কেন হলো, কি ব্যাপার, হঠাৎ করে অন্য কোথাও না করে কলিঙ্গ দেশে কেন হলো, এই সমস্ত জিনিসগুলো জানতে হলে এর পূর্ব কাহিনী জানতে হবে। এবং এই পূর্ব কাহিনী জানার জন্য আমার এই প্লে লিস্টে চলে যেতে হবে। আমার এই চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গেলে দেখতে পাবে এর পূর্ব কাহিনীগুলো দেওয়া রয়েছে। যারা দেখোনি ওই পূর্ব কাহিনীগুলা দয়া করে দেখে নাও, তাহলে তোমাদেরই খুব উপকার লাগবে, তোমাদেরই কাজে লাগবে। এবং এসএলএসটির জন্য খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু অবশ্যই আমাদের করে দিতে হবে। তো আজকে আমরা ওই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির এই কবিতাটির সরাসরি কিন্তু আমরা পাঠ্যাংশে চলে যাব। তো তার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ না করে সবাই দেখতে থাকো। যদি স্কিপ করে দাও তাহলে কিন্তু অনেক কিছু আমাদের মধ্যে অজানা থেকে যাবে। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি আজকে আমাদের পাঠ্যাংশ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। দেখো, প্রথমে এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি লেখা রয়েছে মুকুন্দ চক্রবর্তী। আমি মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে আগে কিন্তু বলে দিয়েছি যে এর নাম কি, এর পদবী কি, সমস্ত কিছু কিন্তু বলা রয়েছে। যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও। দেখো, প্রথমে এখানে রয়েছে যে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, অর্থাৎ কলিঙ্গ দেশটা পুরো চারিদিকে কি হয়েছে, মেঘে কিন্তু অর্থাৎ অন্ধকারে ঢেকে গেছে, মেঘে আচ্ছন্ন হয়ে পুরো কলিঙ্গটা অন্ধকারে ঢেকে গেছে। কেন ঢেকেছে ওই জন্য বলছি, আগে সেটা দেখে নিতে হবে। তাহলে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, অর্থাৎ কলিঙ্গ সেই জায়গাটা এতটাই মেঘের দ্বারা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে যে কেউ কিন্তু কারোর শরীর কিন্তু দেখতে পাচ্ছে না। তারপর দেখো, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। দেখো এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। দেখো, ঈশানে উড়িল মেঘ, ঈশান, ঠিক আছে, এই যে ঈশান না, এই ঈশান কথার অর্থ কি? কোশ্চেন দিতে পারে যে ঈশান কথার অর্থ কি? কি হবে? উত্তর পূর্ব কোণ, উত্তর পূর্ব কোণ। ঠিক আছে, তাহলে ঈশান কথার অর্থ কি? তাহলে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, আচ্ছা, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। তাহলে উত্তর বাতাস উত্তরের দিকে কি করছে? পবন অর্থাৎ বাতাস, সে হচ্ছে মেঘ ও কি করছে? দূর দূর করে ডাকছে। নিমিষিকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। দেখো, নিমেষের মধ্যে হঠাৎ তৎক্ষণাৎ কি হয়েছে? মেঘ অর্থাৎ পুরো ঘনীভূত হয়ে গেছে। বলছে ওই জন্য যে নিমিষিকে জোরে মেঘ গগন মণ্ডল, চারিদিকে কিন্তু ঘিরে গেছে হঠাৎ করে নিমিষিকে। চারি মেঘে বরিশে মুষলধারে জল, অর্থাৎ চারিদিকে মেঘ কিন্তু এত পরিমাণে জল হচ্ছে যে মুষলধারে মানে কন্টিনিউ অবিরত কিন্তু চলতেই আছে। আর যে চারি মেঘ না, এখানে প্রশ্ন থাকে যে চারি মেঘ কি, চারি মেঘ কি? দেখো সম্বর্ত, এই যে চারি মেঘ না, এই চারি মেঘটা কি? এই শব্দার্থ গুলো কিন্তু পরীক্ষাতে কিন্তু আসে। দেখো, এই চারি মেঘ অর্থাৎ সম্বর্ত, আবর্ত, দেখো সম্বর্ত, আবর্ত এবং পুষ্কর আর হচ্ছে দ্রোণ। পুষ্কর আর হচ্ছে দ্রোণ, এই চারি মেঘ থাকে পরীক্ষায়। যে চারি মেঘ বলতে কি বোঝানো হচ্ছে বা চারটি মেঘের নাম বলো। তাহলে চারি মেঘ হচ্ছে সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। এরপরে দেখো বলেছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ। তাহলে কলিঙ্গ জায়গা, সেই কলিঙ্গ দেশে কিন্তু মেঘ যে ডাকছে, কিভাবে ডাকছে? উচ্চনাথ মানে উচ্চ স্বরে, নাদ দন্তনায়কার দ, নাদ, নাদ হচ্ছে গর্জন করা। তাহলে মেঘটা প্রচুর পরিমাণে কিন্তু গর্জন করছে। এরপর দেখো, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। তাহলে এই যে মেঘ চারিদিকে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে, মেঘ জোরে উচ্চস্বরে ডাকছে, তাহলে এই ভেবে ভাবনা চিন্তা করে প্রজাগণ কিন্তু ভাবতে থাকছে। বলছে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। তারপরে দেখো, হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। তাহলে কি হচ্ছে? ঝড়টা কিভাবে আসছে না, হুড় হুড় দূর দূর করে ঝড়টা এসেছে এবং বিপাকে কারা ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, অর্থাৎ ভবন মানে ঘর, কারা না প্রজারা কিন্তু পালিয়ে যাচ্ছে। কিভাবে পালাচ্ছে? প্রশ্ন থেকে রড শব্দের অর্থ কি? প্রশ্ন থাকবে যে রড, এই রড শব্দের অর্থ কি? অর্থাৎ রড শব্দের অর্থ হলো ছুটে পালানো। এই যে রড শব্দের অর্থ হলো ছুটে পালানো। তাহলে দেখো যে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড, অর্থাৎ বিপাকে ঘর ছেড়ে প্রজারা ভয়ে কিন্তু ছুটে পালাচ্ছে।
এবারে দেখো বলছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। হরিত শব্দের অর্থ হচ্ছে সবুজ। আর কি না উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। তাহলে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত অর্থাৎ সবুজ ছিল, সমস্ত শস্যগুলা কি হয়েছে উল্টে পড়ে গেছে, তার ভয়ে প্রজারা কিন্তু ভয় পেয়ে গেছে, প্রজা চমকিত হয়ে গেছে। তারপর দেখো চারি মেঘে জল দেয় অষ্ট গজরা। চারি মেঘ বলে দেওয়া হয়েছে এখানে। আর কি অষ্ট গজরাজ অর্থাৎ হাতি, 8 দিকের 8টি হাতিকে এখানে কল্পনা করা হয়েছে যে চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। এই যে অষ্ট গজরাজ, এই 8টি হাতি, এর 8টি হাতির নাম কি দেখো। প্রথমে হচ্ছে ঐরাবত। 8টি হাতির নামগুলো এগুলো একটু লিখে নিবে। তাহলে ঐরাবত, তারপর হচ্ছে পুণ্ডরিক। প্রথম হচ্ছে ঐরাবত, তারপর হচ্ছে পুণ্ডরিক, তারপর হচ্ছে বামন, তারপর হচ্ছে কুমুদ, এরপরে হচ্ছে অঞ্জন, তারপর দেখো পুষ্পদন্ত। পুষ্পদন্ত, এরপরে রয়েছে সার্বভৌম। সার্বভৌম, এবং তারপরে রয়েছে সুপ্রতীক। সুপ্রতীক, এগুলা হচ্ছে 8টি হাতির নাম, কিন্তু 8টি হাতি অষ্টগজ। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় থাকে যে অষ্টগজরাজ বলতে কি বলা হচ্ছে বা 8টি হাতির নাম লিখো, তাহলে তোমরা লিখতে পারবে, এইগুলো কিন্তু লিখে নিবে। এরপর দেখো বলেছে সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ। তাহলে সঘনে ঘন ঘন এটা চিকুর। চিকুর শব্দের অর্থ দেখো বিদ্যুৎ। দেখো চিকুর এখানে কিন্তু ওই চুল, কিন্তু এখানে হবে বিদ্যুৎ। তাহলে চিকুর শব্দের অর্থ কি হবে বিদ্যুৎ। দেখো চিকুর, এই চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। তাহলে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে চিকুর পড়ছে কি ব্যঙ্গ তর্কাবাজ। ব্যাং অর্থাৎ ব্যঙ্গ তর্কাবাজ, এখানে কি বলা হয়েছে না ব্যাং যেভাবে লাফিয়ে লাফিয়ে চলে ঠিক সেই রকম বজ্র সেইভাবে ঝিলিক, যে তার যে ঝিলকানিটা যেভাবে দিচ্ছে, তাকে কবি এখানে কল্পনা করছেন যেন সেটা ওই ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে পড়ছে। বলছে ব্যঙ্গ তর্কা বাজ অর্থাৎ বজ্র বিদ্যুৎ। তাহলে দেখো করি করো সমান বরিশে জলধারা। দেখো করি করো শব্দের অর্থ কি, এটা পরীক্ষাতে থাকে যে করি করো এই শব্দের অর্থ কি। করি করো, তাহলে যে করি করো এই শব্দের অর্থ কি হবে হাতির সুর। করি করো শব্দের অর্থ কি বললাম হাতির সুর। তাহলে এইগুলা কিন্তু থাকে শব্দগুলা। তাহলে করি করো সমান বরিশে জলধারা, জলে মোহি একাকার পদ হইল হারা। তাহলে এক একটা হাতি তার সুরে ঠিক যেভাবে জলটা নেয় এবং তার জলের পরিমাণটা যেভাবে থাকে, তাহলে 8টা হাতি তার সুরে যেভাবে জলটা নেয়, সেই যে জলের পরিমাণটা এইভাবে কিন্তু ওঝর ঝরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এটা কবি কল্পনা করতে গিয়ে বলেছেন যে 8টি হাতি যেভাবে, অর্থাৎ সরি 8টি হাতি নয়, যে করি করো একটা হাতি যেভাবে জল নিয়ে যেভাবে ফেলে সেই জলের যে পরিমাণটা এইভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে করি করো সমান বরিশে জলধারা। আর কি জলে মহি একাকার পদ হইল হারা। মহি শব্দের অর্থ কি এখানে পৃথিবী। তাহলে এত পরিমাণে জল হয়েছিল কি হচ্ছে রাস্তাঘাট সব কিন্তু হারিয়ে ফেলেছে। বলছে পদ হইল হারা। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। তাহলে ঘন ঘন চারিদিকে মেঘের গর্জন কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। এই 4টি মেঘ এখানে বলে দিয়েছি আমি, যে সম্বর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোণ। বলছে কারো কথা শুনিতে না পায় কোন জন, মানে এত পরিমাণে মেঘের গর্জন হচ্ছে কেউ কিন্তু কারোর কথা কিন্তু শুনতে পাচ্ছে না। তারপরে দেখো বলেছে পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সগরে সকল লোক যে জৈমিনী। অর্থাৎ কলিঙ্গে সগর, সগর শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। দেখো সগর শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। সগর এই শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। ঠিক আছে, এবার কাকে স্মরণ করছে বলছে কলিঙ্গে সগরে লোক, কলিঙ্গে সগরে সকল লোক অর্থাৎ কলিঙ্গবাসী সবাই তারা কিন্তু স্মরণ করছে। কাকে স্মরণ করছে না জৈমিনী। জৈমিনী হচ্ছেন একজন মুনি। জৈমিনী পরীক্ষায় থাকে যে জৈমিনী কে, দেখো পরীক্ষায় থাকে এগুলা। তাহলে জৈমিনী কে না, জৈমিনী হচ্ছেন একজন মুনি বা ঋষি বা ঋষি। এর একটা গ্রন্থ রয়েছে যার নাম হচ্ছে পূর্ব মীমাংসা। পূর্ব মীমাংসা একটা গ্রন্থ হচ্ছে পূর্ব মীমাংসা।
তাহলে তারা কিন্তু এই জৈমিনী মুনিকে কিন্তু স্মরণ করছে। পুরাকালে যে কথিত রয়েছে উনি হচ্ছেন হয়তো বজ্রের দেবতা, ওনাকে স্মরণ করলে সমস্ত মানে বজ্রের হাত থেকে রেহাই পাওয়া যাবে। বলছে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবির কিরণ। মেঘ ঢেকে গেছে, তাই কিন্তু রবির যে কিরণ, যে সূর্যের যে আলোর রশ্মি ছটা, সেটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। তাহলে গর্ত ছাড়ি ভুজঙ্গ, ভুজঙ্গ অর্থাৎ হচ্ছে কি বলো দেখি, ভুজঙ্গ শব্দের অর্থ কি? ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ। ভুজঙ্গ শব্দের অর্থ হচ্ছে সাপ। আচ্ছা, সাপের সাধারণত কোথায় থাকে? গর্তের মধ্যেই থাকে। তাহলে চারিদিকে জলে পরিপূর্ণ হয়ে গেছে, তারা কি করছে না গর্ত ছেড়ে বেরিয়ে আসছে। বলছে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, অর্থাৎ চারিদিকে ঘুরে বেড়ায়। বুলে, বুলে মানে, বুলে শব্দের অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। বুলে শব্দের অর্থ হচ্ছে এখানে ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানো। তাহলে বুলে শব্দের অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। তাহলে সাপ কি করছে? গর্ত ছেড়ে এসে চারদিকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এরপরে দেখো, বলছে নাহি জানি জল স্থল কলিঙ্গ মন্ডলে, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। তাহলে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল? 7 দিন ধরে। প্রশ্ন যদি থাকে যে 7 দিন ধরে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। হেজ্জা শব্দের অর্থ কি? নষ্ট হয়ে যাওয়া। হেজ্জা শব্দের অর্থ হচ্ছে নষ্ট হয়ে যাওয়া। হেজ্জা এই শব্দের অর্থ হচ্ছে নষ্ট হয়ে যাওয়া বা ক্ষতি হওয়া। তাহলে সমস্ত কিন্তু শস্য কিন্তু ওই 7 দিন বৃষ্টি হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। আর কি না, মেঘাতে পড়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। অর্থাৎ কবিতার দিকে একটু ভালো করে নজর দিলে এখানে একটা উপমা রয়েছে। উপমাটা কি রয়েছে না, আমরা জানি ভাদ্র মাসে কিন্তু কি হয় না, তাল কিন্তু পাকে এবং পড়তে থাকে। কবি এখানে কল্পনা করেছেন ওই কলিঙ্গ দেশে কি হচ্ছে না, যেভাবে বৃষ্টি হচ্ছে সেখানে কি পড়ছে না, শিল পড়ছে, অর্থাৎ শিল সহযোগে বৃষ্টি, শিলা বৃষ্টি। তাহলে শিলও কিন্তু পড়ছে। আর মেঝেতে পড়ছে কি শিল, এবং শিল কি করছে বিদারিয়া চাল, অর্থাৎ ঘরের চালকে ফুটো করে কিন্তু মেঝেতে গিয়ে শিলগুলা পড়ছে। আর ওই শিলগুলার আকার কেমন, শিলগুলার ওই আকার বোঝানোর জন্য কবি কল্পনা করছেন যেন ভাদ্র মাসে যে তাল পাকে ঠিক সেরকম। বলছে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, এত বড় করে শিলগুলা কিন্তু পড়ছে। আর কি না, চণ্ডীর আদেশ পান বীর হনুমান। তাহলে এখানে প্রশ্ন থাকবে যে চণ্ডীর আদেশ কে পান না, বীর হনুমান। আবার বলবে যে বীর হনুমান কার আদেশ পেয়েছিলেন? চণ্ডীর আদেশ পেয়েছিলেন। আচ্ছা, বীর হনুমানকে চণ্ডী কি আদেশ দিয়েছিলেন? তারপরের লাইনে উত্তর। যাদের কাছে বইটা আছে বইটা নিয়ে একটু মিলে নাও। দেখো, চণ্ডী দেবী চণ্ডী হনুমানকে কি আদেশ দিয়েছিলেন? আদেশটা ছিল এটা যে মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। তাহলে মঠ, যে সমস্ত ঘর বাড়ি, সমস্ত কিছু ভেঙে টুকরো টুকরো করে দিতে বলেছেন। তাই মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। আর কি না, চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই জলের ধারা এক একটা ঢেউ সেই পর্বত সমান। বলছে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অর্থাৎ চণ্ডীর আদেশে কিন্তু নদ নদীগণও এগিয়ে এসেছে। আর কি না, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অর্থাৎ আমি আগের টপিকে বলেছিলাম, আগে যারা দেখো দেখে নিবে, সেখানে তো চণ্ডী মঙ্গলের আরেকটা নাম কিন্তু এখানে কিন্তু অম্বিকা মঙ্গল। তাই এখানে বলা হচ্ছে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। দেখো, শেষে কবিতা নিজের নাম দিয়েছেন। অর্থাৎ সে সময়ে মধ্যযুগে যে সমস্ত কবিরা কি করতেন, বেশিরভাগ কবি তারা কি করতেন না, ওই গ্রন্থ রচনার শেষে তার নিজের নামটা দিতেন। এইটাকে বলা হয় ভণিতা। তাহলে যদি প্রশ্ন থাকে যে ভণিতা কাকে বলে, তখন আমি যেটা বললাম এই তোটা কিন্তু লিখে নিতে হবে। এখানে দেখো শেষেই রয়েছে যে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, অর্থাৎ এখানে তিনি তার নিজের নামটা দিয়েছেন, তাই একে বলা হয় ভণিতা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যে আমি আজকে এখানে আলোচনা করলাম, এটা এর আগের যে ঘটনাগুলো কেউ দেখোনি পার্ট 1 পার্ট 2, সেগুলা প্লেলিস্টে গিয়ে পার্ট 1 এবং পার্ট 2 দেখে নাও। আজকে এখানে আমরা পার্ট শেষ করলাম, পার্ট 3 এটা শেষ করলাম। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কি হবে, আমি যখন এইভাবে ভিডিওগুলো আমি মানে আপলোড করব তখন কিন্তু তোমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো
তো এতক্ষণ সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখন ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।